লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুমিল্লায় নদীর পানি কিছুটা কমলেও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। নোয়াখালী সদর উপজেলার দাঁতপুর থেকে আছেন নাসিম শুভ। এছাড়াও কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। তবে আমরা শুরুতেই লক্ষ্মীপুরে সহকর্মী বেলায়েত হোসাইনের কাছে যাব। বেলায়েত, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আজকে আপনি কেমন দেখছেন জানাবেন। সেই সঙ্গে আমরা জানতে পারছি যে লক্ষ্মীপুরে এখনো অনেক মানুষই তাদের বাড়িতে আটকা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, এবং সেখানে ত্রাণ কার্যক্রম কেমন চলছে? মুক্তি, লক্ষ্মীপুরের অবস্থা গতকালকের মতোই অপরিবর্তিত রয়েছে। মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, যেটি গতকালকেও বলার চেষ্টা করেছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলোতে আর কোনো ধরনের মানুষ প্রবেশ করানোর কোনো জায়গা নেই। ফলে মানুষ যেটি করছে, বিভিন্ন বাজারের যে মফস্বল শহরগুলো রয়েছে, সেই শহরগুলোর যেই বড় বড় মার্কেট রয়েছে, সেই মার্কেটের দ্বিতীয় তলা থেকে উপরের তলাগুলোতে তারা গিয়ে অবস্থান নিচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের অন্যতম একটি প্রধান সংযোগ সড়ক। এটি হচ্ছে বটতলী থেকে দত্তপাড়ার দিকে যাওয়ার একটি সড়ক। এই সড়কটি মূলত এই শহরে একটি এলাকার কিভাবে মানুষের জীবনযাত্রার অবনতি ঘটিয়ে দিচ্ছে, এই একটি সড়ক কিন্তু তার বাস্তব উদাহরণ। এই সড়কটিতে গাড়ি প্রবেশ করতে যেই ভোগান্তির শিকার হচ্ছে, ফলে এই এলাকাগুলোতে ত্রাণ ঢুকতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এর পাশাপাশি আমি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখছেন পানির স্রোত কিভাবে নিম্ন এলাকাগুলোতে নামছে, এবং পানির স্রোত এখনও অব্যাহত আছে, এবং এমন পরিমাণে পানি নামছে যে যেদিকে পানি যাচ্ছে সেই দিক থেকে পানি সরার কোনো জায়গা নেই। ফলে এই এলাকাগুলো ক্রমেই প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে। লক্ষ্মীপুরে আমরা গতকাল সকাল পর্যন্ত আমরা দেখেছি লক্ষ্মীপুরের ত্রাণ তৎপরতা অনেকটাই কম, কিন্তু আপনি জানেন যে গতকাল থেকে আমরা এখন টিভিতে সরাসরি লক্ষ্মীপুরের পরিস্থিতি যখন ঘন্টায় ঘন্টায় দেখিয়েছি, ঢাকা থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা টিম আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন, এবং তারা নিজেদের উদ্যোগে এসে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় এখন ত্রাণের গাড়িগুলো ঢুকছে। এটি একটি আশার দিক। তবে এখনও একটি বিষয় সবাই বলছে যে আসলে অনেক এলাকায় এখনও কোনো ধরনের ত্রাণ সহায়তা যায়নি। বিশেষ করে যদি আমি এলাকাগুলোর নাম বলি, দিঘুলি ইউনিয়ন, সেই ইউনিয়নে এখনও কোনো ত্রাণ সহায়তা যায়নি। ফলে দিঘুলিবাসী অনেক দুর্বিষহ জীবনযাপন করছেন। পাশাপাশি চন্দ্রগঞ্জ ইউনিয়নে এখন পর্যন্ত কোনো সেই অর্থে ত্রাণ সহায়তা যায়নি। কুশাখালী ইউনিয়নের অবস্থা খুবই খারাপ, সেখানকার মানুষ একটু খাবারের পানি, শুকনো খাবারের জন্য কিন্তু হাহাকার করছেন। এবং আরও যদি বলি, চরলশাহীর অবস্থা খুব একটা ভালো নয়। এবং গতকালকেও আমি বলার চেষ্টা করেছি যে লক্ষ্মীপুরের যেই সদর উপজেলার যেই 21টি ইউনিয়ন, এই 21টি ইউনিয়নের এখন কিন্তু মোটা দাগে প্রায় সবকটি ইউনিয়নে কিন্তু প্লাবিত হয়ে গেছে, এবং কোনো ইউনিয়নেরই অবস্থা এখন আর ভালো নয়। মানুষ পানিবন্দী অবস্থায় 9 লাখের মতো গতকাল আমাদের কাছে তথ্য ছিল। এখন পর্যন্ত জেলা পরিষদ থেকে, জেলা প্রশাসন থেকে আমরা নতুন কোনো তথ্য পাইনি। 9 লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এবং এই মানুষগুলো যেই দুর্বিষহ জীবনযাপন করছে তা অবর্ণনীয়। আসলে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমন মানুষও কিন্তু অভাবের মধ্যে পড়েছে, এবং তাদের সবচেয়ে যেটি বড় সমস্যা হয়ে গেছে সেটি হচ্ছে তারা ঘরে খাবার আছে কিন্তু সেই খাবার রান্না করে খেতে পারছেন না। অর্থাৎ তাদের পাকঘর সহ যাবতীয় যেই সরঞ্জামাদি সেগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তো লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আজকে ছিল এই আমার কাছে। পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী বেলায়েত হোসেনের কাছে আমরা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি সবসময় জানাচ্ছিলাম। শুভ, আপনি সকালে যুক্ত ছিলেন যখন নোয়াখালীতে, সে সময় বৃষ্টি হচ্ছিল, এখন বেলা কিছুটা গড়িয়েছে, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন, এবং সেখানে এখন পর্যন্ত কত লাখ মানুষ পানিবন্দী রয়েছে, তাদের উদ্ধারের কার্যক্রমটা বিস্তারিত একটু জানতে চাই। আজ সকাল থেকেও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি কিছুটা থেমে থাকলেও কিছু এলাকায় এখনো কিন্তু গুঁড়ে গুঁড়ে বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার 2 নং দাঁতপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে, এবং আমার পিছনে রয়েছে কিন্তু একটি আশ্রয় কেন্দ্র। এর আরো 300 গজ পরে কিন্তু আরেকটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই দুটি আশ্রয় কেন্দ্র প্রায় 3 শতাধিক মানুষ এই গ্রামের আশ্রয় নিয়েছেন। তো আমি এসেই কথা বলেছি এখানে যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সাথে। তারা জানিয়েছেন গত কয়েকদিন থেকে তারা আসলে কিছু পরিমাণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খুবই সামান্য পরিমাণ সহযোগিতা পেয়েছেন। স্থানীয় যারা বিত্তশালী রয়েছেন তাদের সহযোগিতাতে কিন্তু তারা এখন পর্যন্ত খেয়ে আছেন। তবে ইতিমধ্যে তাদের আশ্রয় কেন্দ্রগুলোতেও
খাদ্য সংকট দেখা দিয়েছে, বিশেষ করে যদি বলি শিশু খাদ্য এবং যারা বয়স্ক রয়েছেন তাদেরও কিন্তু খাদ্যের সংকট দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো নোয়াখালীর 8টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 20 লাখের মতো মানুষ যারা কিন্তু এখনো পানিবন্দী আছেন। এই সকল পানিবন্দী মানুষের মধ্যে আবার 2 লাখের মতো লোকই কিন্তু জেলা প্রশাসনের নির্ধারিত 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র রয়েছেন। এর পাশাপাশি এখন কিন্তু আশ্রয় কেন্দ্রের সংখ্যা হু হু করে বাড়ছে। যতই সময় গড়াচ্ছে ততই বৃষ্টির পানি যুক্ত হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে ভারতের নদী থেকে উজানে নেমে আসা পানির ঢল। সব মিলিয়ে কিন্তু নোয়াখালীর পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে বলা যায়। আমি আজ সকাল থেকেই খবর নিয়েছি নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলাতে। তো জানতে পেরেছি ওই সকল উপজেলার বেশ কিছু এলাকা কিন্তু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, এখনো যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম, যার কারণে কিন্তু ওই সকল দুর্গত এলাকায় যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারেও কিন্তু তেমন সুযোগ করা যায়নি, কারণ অনেক জায়গাতে কিন্তু নৌকার সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে, যার কারণে যে সকল দুর্গত এলাকাগুলো রয়েছে সেগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানো অনেকটাই দুরূহ হয়ে পড়ছে। তারপরেও কিছু স্বেচ্ছাসেবী সুন্নাহ ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে গলা পরিমাণ পানি সাঁতরে তারা কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন চলমান বন্যায় কিন্তু নোয়াখালীতে এখন পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে 10 জনের মতো মৃত্যুর ঘটনা তারা নিশ্চিত করেছেন। তো নোয়াখালী জেলা প্রশাসক যিনি রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তিনি জানিয়েছেন আসলে চলমান বন্যায় যে সকল এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি ত্রাণের সংকটের বিষয়টিও তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো মুক্তি এই ছিল আসলে এখন অব্দি নোয়াখালীর পরিস্থিতি নিয়ে আমার কাছে সব শেষ। খালেদ, আমাদের সহকর্মীরা লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। খুব একটা সুখবর কিন্তু আমরা পাইনি সেই জায়গাগুলোতে, জানতে পেরেছি সেখানেও অপরিবর্তিত রয়েছে এবং ক্রমশই পরিস্থিতি খারাপ হচ্ছে। কুমিল্লার চিত্রটা কেমন? সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, পানিবন্দী মানুষের সংখ্যা কতটা, এবং সেখানে বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করাটা সম্ভব হচ্ছে কিনা? মুক্তি, কুমিল্লায়ও কিন্তু আসলে সুখবর দেওয়া যাচ্ছে না। কিছু জায়গায় পানি কমে, কিছু জায়গায় পানি বাড়ছে, সেরকমভাবে কিন্তু কুমিল্লার অবস্থাটা আমরা দেখছি। গোমতীর নদীর যেই বিপদসীমার উপরে পানি প্রবাহিত ছিল সেটা এখনও বিপদসীমার উপরেই রয়েছে, তবে কিছুটা কমলেও সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আমি কুমিল্লার বুড়িচং উপজেলার একটি গ্রামে আছি, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু এখানে ডুবে গেছে এবং মানুষজন চলাচলের জন্য যেই ট্রাক্টর ব্যবহার করা হতো চাষাবাদের জন্য, পণ্য পরিবহনের জন্য স্থানীয়ভাবে, সেগুলোতে কিন্তু এই উঁচু রাস্তা দিয়ে কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। রাস্তার উপরে কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত আমরা পানি। এটি হচ্ছে বিকল্প আরেকটি বুড়িচঙ্গের আরেকটি সড়ক, কুচাইল শশীদল সড়ক। এই পথের বেশিরভাগ অংশই কিন্তু সড়কে এভাবে পানিতে জলবন্দী। তো কুমিল্লায় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া গোমতী নদীর ভাঙনের পর ব্রাহ্মণপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। প্রথমে কিন্তু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় পানি ঢুকেছিল এবং সেটি কিন্তু বিস্তৃত হচ্ছে এবং এরপর এটি দেবিদ্বারের কিছু গ্রামে প্রবেশ করেছে এবং কুমিল্লা সদরেরও কয়েকটি গ্রামে প্রবেশ করেছে। অর্থাৎ পানি ক্রমান্বয়ে কিন্তু গ্রামের দিকে যাচ্ছে এবং সেগুলো আসলে না নামা পর্যন্ত, গ্রাম থেকে এবং এই লোকালয় থেকে না নামা পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না যে বন্যা আসলে কতদিন পর্যন্ত মানুষের কী ক্ষয়ক্ষতি করছে। তবে আমরা দৃশ্যমান যে দৃশ্যটি দেখছি, যে আসার পথেও আমরা দেখেছি যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রাস্তাঘাটের, এবং রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে থাকার কারণে সেখানে অনেক রাস্তাঘাটের অবস্থায় খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। আর খাবারের বিষয়টি হচ্ছে যে আসলে ত্রাণ নিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জেলা থেকে আসছেন, ঢাকা, চট্টগ্রাম সহ বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা ত্রাণ নিয়ে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আসতে দেখছি। কিন্তু যে বিষয়টি খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার বেশ অভাব রয়েছে, যার কারণে যে এলাকাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে সেই এলাকাগুলো যাতায়াতের সুবিধার জন্য খুব কাছে হওয়ার কারণে সেখানেই বারবার ত্রাণ দেওয়া হচ্ছে কিংবা খাদ্য ও পানীয় দেওয়া হচ্ছে। কিন্তু ভেতরে কিংবা একটু দূরে যেসব গ্রামগুলো রয়েছে, যেহেতু এগুলো সীমান্ত নিকটবর্তী এলাকা, সেগুলোতে নৌকার সংকটের কারণে কিন্তু সব জায়গাগুলোতে গিয়ে স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ করতে পারছেন না। কিছুটা ঝুঁকি থাকার কারণে পানির উপর দিয়ে কিন্তু আসলে তারা সাঁতরে যতটুকু সম্ভব পর্যন্ত তারা সেটা করছেন, কিন্তু সেটা আসলে সঠিকভাবে সমবন্টন হচ্ছে না। শিশু খাদ্যের অভাব রয়েছে, এছাড়াও ঔষধের অভাব রয়েছে, বিশেষ করে পানির অভাব কিন্তু বেশ চরমভাবে বোঝা যাচ্ছে
যাচ্ছে, মানুষজন অভিযোগ করছেন, কারণ আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু খাবার পানি নেই, যেহেতু বিদ্যুৎ নেই, যার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার পানির বেশ সংকট রয়েছে। খাদ্য দেখা যাচ্ছে যারা খাবার বিতরণ করছেন তারা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ পানি দিচ্ছেন, কিন্তু খাবারের বেশ পানির সংকট থাকার কারণে তারা এই বিষয়টি আমাদেরকে বারবার নজরে আনার চেষ্টা করছেন। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম, নাঙ্গলকোট সেই উপজেলাগুলোতেও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই এলাকাগুলোতে অনেক অভিযোগ রয়েছে যে যারা পানিবন্দী অবস্থায় আছে সবাই কিন্তু ত্রাণ সমানভাবে পাচ্ছেন না, অথবা সব জায়গায় খাবার, পানি, ঔষধ সেগুলো ঠিকভাবে পৌঁছে না। এই ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। মুক্তি। আমাদের সহকর্মীরা কুমিল্লা, নোয়াখালী এবং এর আগে লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন, সার্বিক বন্যা পরিস্থিতি তারা জানাচ্ছিলেন। এদিকে ফেনীতে বন্যা